হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা ফোর্থ সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট বলে যে সাবজেক্টটা আছে, তো সেই সাবজেক্টের ইউনিট 3 উইন্ড এনার্জি কনভার্সন সিস্টেম বা উইন্ড এনার্জি পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক কি। তো অল ওভার দ্য ওয়ার্ল্ড ফোকাস ইজ টু প্রডিউস ইলেকট্রিক্যাল পাওয়ার বাই ইউজিং উইন্ড এনার্জি কনভার্সন। তো জানা যাচ্ছে যে অল ওভার ইন্ডিয়া বা অল ওভার ওয়ার্ল্ডে আমাদের যে উইন্ড এনার্জি, সোলার এনার্জি, তারপরে যে জিওথার্মাল এনার্জি, যে প্রাকৃতিক এনার্জিগুলো থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করছি বা পাওয়ার তৈরি করছি, তার মধ্যে অন্যতম হচ্ছে উইন্ড এনার্জি। উইন্ড এনার্জি থেকে আমরা পাওয়ার তৈরি করতে পারি। দিজ আর অলসো নোন অ্যাজ উইন্ড টারবাইন অর উইন্ড টারবাইন জেনারেটর অর অ্যারো জেনারেটর। সেটা উইন্ড টারবাইন নামেও পরিচিত, উইন্ড টারবাইন জেনারেটর নামেও পরিচিত, অ্যারো জেনারেটর নামেও পরিচিত। অ্যারো মানে এয়ার থ্রু যে জেনারেট করা হচ্ছে ইলেকট্রিসিটি বা পাওয়ার, ঠিক আছে। The fluctuating energy available from wind turbine generator by fluctuating the wind velocity, magnitude and direction in nature. এই শব্দের অর্থ হচ্ছে আমাদের উইন্ড টারবাইন জেনারেটর থেকে যে এনার্জিটা আমরা পাই সেটা ফ্লাকচুয়েটিং এর নেচার হয়, মানে কখনো বাড়ে বা কখনো কমে, এরকম নেচারে হয়। তার কারণ কি, উইন্ড যে ভেলোসিটি, আমাদের যে বাতাস, তার যে প্রেশার বা তার গতি, ঠিক আছে, সেটা কখনো বেশি থাকে কখনো কম থাকে, মানে কখনো জোরে বাতাস বয় কখনো আস্তে বাতাস বয়, ঠিক আছে। তো এটা প্রাকৃতিক জিনিস, কখনো জোরে বাতাস বইবে কখনো আস্তে বাতাস বইবে, সেটা আমরা কখনো নির্ধারণ করতে পারি না, কারণ এটা প্রাকৃতিক জিনিস। এবং তার ম্যাগনিটিউড এবং কোন দিকে বইছে বাতাসটা, তার ডিরেকশান, এটার উপরে নির্ভর করে আমাদের যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটা ফ্লাকচুয়েট করতে থাকে, ঠিক আছে। তো প্রথমে কি দেখা যায় যে এনার্জি কনভার্সন সিস্টেম, মানে এনার্জি কী করে ফ্লো করে আমাদের উইন্ড এনার্জি থেকে আমাদের ইলেকট্রিসিটি যে এনার্জি তৈরি হচ্ছে, সেই উইন্ড এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, এই যে এনার্জি কনভার্সন, কী করে এনার্জি ট্রান্সমিট হচ্ছে, সেই কনভার্সন প্রসেসটা আমাদের জানতে হবে। দ্যাট কনসিস্ট অফ এ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। আমরা সকলেই জানি যে কোনো একটা এনার্জি ট্রান্সমিট করতে গেলে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল কম্পোনেন্ট দরকার। হুইচ ওয়ার্ক বাই ক্যাপচারিং দ্য উইন্ড এনার্জি অ্যান্ড টার্নিং ইনটু মেকানিক্যাল এনার্জি, যেটা আমরা উইন্ড এনার্জি থেকে ক্যাপচার করি এবং মেকানিক্যাল এনার্জিতে টার্নিং করি বা কনভার্ট করি, ঠিক আছে। দ্য ব্লেড অফ এ উইন্ড টারবাইন ইজ রোটেটেড বাই দ্য উইন্ড। উইন্ডের মাধ্যমে আমরা রোটেটিং করি, উইন্ড টারবাইনের ব্লেডটাকে রোটেট করাই। হুইচ স্পিনস দ্য মেন শ্যাফট অফ অল্টারনেটার, যেটা আমাদের অল্টারনেটারের যে মেন শ্যাফট সেটাকে ঘোরাতে সাহায্য করে। দ্য প্রাইমারি শ্যাফট ইজ লিঙ্ক টু দ্য গিয়ার বক্স। প্রথমের যে শ্যাফটটা থাকে সেই শ্যাফটটা কিন্তু গিয়ার বক্সের থ্রু গিয়ে অল্টারনেটারে কানেক্টেড হয়। হুইচ ইনক্রিজ দ্য রোটার রোটেটিং স্পিড। এটা সবথেকে গুরুত্বপূর্ণ যে গিয়ার বক্সের দুটো ফাংশন আছে। একটা হচ্ছে সেটা তার যে বিভিন্ন প্রকারের যে ইন্ডাকশান মোটর বা পার্মানেন্ট সিঙ্কোনাস মোটর যে ইউজ করা হয় সেই সমস্ত জেনারেটর হিসাবে, তো সেই সমস্ত জেনারেটর বা মোটর বলতে পারো, সেই জায়গাতে আমাদের যে গিয়ার বক্স সিস্টেমটা আছে সেটা আমাদের রোটেটিং স্পিডটাকে বাড়িয়ে দেয়। অ্যান্ড অলসো যখন আমাদের উইন্ড মানে বাতাসে গতিশক্তি বেড়ে যায় তখন ব্লেডগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে বা ব্লেডগুলো প্রচণ্ড গতিতে ঘুরবে, সেই সময় আর্মেচারের মধ্যে হাই কারেন্ট ফ্লো হওয়ার কারণে আর্মেচারের ওয়াইন্ডিংগুলো পুড়ে যাবে। তো সেইটা থেকে প্রিভেন্ট করার জন্য গিয়ার বক্স থাকে। গিয়ার বক্স সহজে অত স্পিডে নিয়ে যায় না, কিন্তু স্পিডটাকে কন্ট্রোল করে একদম ফুল টর্কে ঘোরায়, ঠিক আছে। তার কারণে আমরা প্রচুর এনার্জি কিন্তু পাই সেখান থেকে। তো কীভাবে এনার্জি কনভার্সনটা হয়, দ্য কাইনেটিক এনার্জি অফ উইন্ড ইজ কনভার্টেড ইন্টু দ্য রোটেশনাল এনার্জি অফ ব্লেড। ব্লেডের যে রোটেশনাল এনার্জি সেটাতে কনভার্ট করা হয় কাইনেটিক এনার্জিটায়। দ্য রোটেটিং টারবাইন ব্লেডস ট্রান্সফার দ্য মেকানিক্যাল এনার্জি টু দ্য জেনারেটর। এরপর রোটেটিং এনার্জি যে আছে ব্লেড থেকে, সেই ব্লেডের রোটেটিং এনার্জিটাকে আমরা টারবাইনের ব্লেডের থ্রু যে মেকানিক্যাল এনার্জিটা পেলাম, সেই মেকানিক্যাল এনার্জিটাকে আমরা জেনারেটরে ট্রান্সমিট করি। তো কনভার্সন সিস্টেমটা কি, উইন্ড ফ্লো করলো, সেখানে একটা কাইনেটিক এনার্জি আছে, সেটা আমাদের ব্লেডের মধ্যে যখন ফ্লো করছে ব্লেডের মধ্যে কাইনেটিক এনার্জিটা রোটেশনাল এনার্জিতে মুভমেন্ট করছে। এবার রোটেশনাল এনার্জিটা আমাদের যেহেতু একটা টারবাইনের ব্লেড, সেই জন্য সেখানে আমাদের মেকানিক্যাল এনার্জি তৈরি হলো। সেই মেকানিক্যাল এনার্জিটা এবার আমরা জেনারেটরে ট্রান্সমিট করলাম, জেনারেটর এবার রোটেট করে ইলেকট্রিসিটি তৈরি করছে। এই হচ্ছে এনার্জি কনভার্সন প্রসেস। দ্য অল্টারনেটর ইজ কানেক্টেড টু দ্য শ্যাফট which converted into the electrical energy by the rotational shaft torque from gear mechanism. গিয়ার মেকানিজমের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করছি অল্টারনেটরের মাধ্যমে। তো এই যে এনার্জি কনভার্সন প্রসেস, যে হাওয়া আসছে রোটেট করাচ্ছে ব্লেডটাকে, ব্লেডের মধ্যে মেকানিক্যাল এনার্জি তৈরি হচ্ছে, সেই মেকানিক্যাল এনার্জিটা আবার শ্যাফটের থ্রু
গিয়ে অল্টারনেটারকে রোটেট করাচ্ছে, অল্টারনেটার এবার ইলেকট্রিসিটি তৈরি করছে। এইভাবে আমরা পাওয়ারটাকে ইউজ করতে পারছি। তো যদি বলে উইন্ড এনার্জি কনভার্সন প্রসেসটা তোমরা ডিসকাস করো, তাহলে তোমরা প্রথমে লিখবে যে উইন্ড ইজ ফ্লোয়িং টু দ্য উইন্ড টারবাইন ব্লেড অ্যান্ড রোটেট দ্য উইন্ড টারবাইন ব্লেড with the system of gearbox, and the main shaft is connected to the alternator and primary shaft is connected to the gearbox increase the speed of the rotor, and the alternator is rotated by the mechanical energy and the mechanical energy from the turbine blades, and the alternator is produce the electricity. এভাবে তোমরা একটা বানিয়ে লিখতে পারো। তো মেন কথা হচ্ছে উইন্ড এনার্জি থেকে কী করে ইলেকট্রিসিটিটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এরপরে চলো জেনে নেওয়া যাক যে উইন্ড ইলেকট্রিক এনার্জি সিস্টেম, যে উইন্ড এনার্জি যে তৈরি করছি, ইলেকট্রিসিটি তৈরি করছি, সেই এনার্জি সিস্টেমটা কী করে ইউটিলাইজ করা হয়, কোথায় কোথায় ইউটিলাইজ করা হয়, কত এনার্জি রেঞ্জে আমরা ইউজ করি, কতখানি রেঞ্জের মধ্যে আমরা সেটাকে স্টোরেজ করতে পারবো, অ্যাপ্লিকেশান কোথায়, সেগুলো জেনে নেওয়া যাক। স্ট্যান্ড অ্যালোন উইন্ড এনার্জি সিস্টেম। স্ট্যান্ড অ্যালোন শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত জায়গায় সেরকমভাবে জনবসতি গড়ে ওঠেনি বা যে সমস্ত জায়গাতে সেরকমভাবে কোনো পাওয়ার প্ল্যান্ট গড়ে ওঠেনি, সেই সমস্ত জায়গাতে আমরা এই উইন্ড এনার্জি সিস্টেমটাকে অ্যাপ্লাই করতে পারি বা উইন্ড পাওয়ার প্ল্যান্টটাকে ইনস্টল করতে পারি। যেমন কোনো সমুদ্র এলাকা বা কোনো মরুভূমি, যে জায়গায় সর্বসময় প্রচুর পরিমাণে সূর্যের আলো থাকে এবং প্রচুর পরিমাণে বাতাসও বয়, সেই সমস্ত জায়গায় এই স্ট্যান্ড অ্যালোন উইন্ড এনার্জি সিস্টেমটাকে ইউজ করতে পারি, যেখানে 5 কিলোওয়াট থেকে 700 কিলোওয়াট অবধি এনার্জি আমরা তৈরি করতে পারি স্ট্যান্ড অ্যালোন উইন্ড এনার্জি সিস্টেমে। এবং এই এনার্জিটাকে আমরা স্টোরেজও করতে পারি ব্যাটারিতে। অ্যাপ্লিকেশন কি? এনার্জি ইজ রিমোট এরিয়াস হোয়ার গ্রিড নট অ্যাভেলেবেল, যেখানে আমাদের ইলেকট্রিসিটিটা সেরকমভাবে পাঠানো সম্ভব হয়নি বা জনবসতি গড়ে ওঠেনি সেই সমস্ত জায়গাতে আমরা এগুলো ইউজ করতে পারি এই ইলেকট্রিসিটিটা। এরপরে WTG মানে উইন্ড টারবাইন জেনারেটর সিস্টেম। বিভিন্ন জায়গায় উইন্ড টারবাইন জেনারেটর সিস্টেম ইউজ করা হয়ে থাকে বর্তমানে। 5 কিলোওয়াট থেকে 250 কিলোওয়াট এরকম রেঞ্জে আমরা ইউজ করি এবং সেটাকে আমরা স্টোরেজ করি না, ডাইরেক্টলি আমরা কোনো পাম্প বা ইলেকট্রিক হিটিং বা গ্রাইন্ডিং কোনো কিছু ইনস্ট্রুমেন্ট চালানোর ক্ষেত্রে আমরা সেই সমস্ত টারবাইন জেনারেটরটাকে ইউজ করে থাকি। এরপরে হচ্ছে গ্রিড কানেক্টেড উইন্ড টারবাইন জেনারেটর ফর ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় উইন্ড টারবাইন জেনারেটরের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি বা পাওয়ার তৈরি করেছি, তো সেটাকে ব্যবহারের পরে অনেকটা বেঁচে যায়। সেটাকে আমরা তখন কী করি, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল বা বিশ্বের বিভিন্ন জায়গাতে এইখানে একটা নিয়ম করা হয়েছে যে যদি কোনো কনজিউমার কোনো পাওয়ার যদি সে এক্সট্রাভাবে নেচার থেকে তৈরি করে থাকে এবং সেটা ইউজ করার পরে যদি বেঁচে যায়, তাহলে সেটা গ্রিড কানেক্টেড সিস্টেমের মাধ্যমে সেটা বিক্রয় বা ক্রয় বিক্রয় করতে পারবে, ঠিক আছে। সেটা গভর্নমেন্টের সাথে সেটা বোঝাপড়া করে নিয়ে সেখানে সেটা বিক্রি করতে পারবে। তো সেই গ্রিড কানেক্টেড সিস্টেমের মাধ্যমে সেটা করা যায়, যেখানে স্মল স্কেল, মিডিয়াম স্কেল, লার্জ স্কেলের কোনো যদি রেঞ্জে কোনো জায়গায় ইলেকট্রিসিটি বা পাওয়ার দরকার হয়, সেই সমস্ত জায়গাতে এই ইলেকট্রিসিটি গ্রিড কানেক্টেড সিস্টেমটা আমরা করতে পারি। ইট সাপ্লাই দ্য পাওয়ার ইন সিঙ্ক্রোনিজম উইথ গ্রিডের সাথে আমরা পাওয়ারটাকে সাপ্লাই করতে পারি, ঠিক আছে। তারপরে হাইব্রিড সিস্টেম, ডিজেল ইঞ্জিন, গ্যাস টারবাইন, পিভি সিস্টেম, সবগুলো আমরা হাইব্রিড মডেলে করতে পারি। এগুলোর অর্থ কী? হাইব্রিড শব্দের অর্থ কী? দুটো এনার্জি সিস্টেম যেটা আলাদা আলাদাভাবে একসাথে চলবে, মানে দুটো আলাদা আলাদা এনার্জি সিস্টেম আলাদা আলাদাভাবে আমরা ইলেকট্রিসিটিটাই পাবো কিন্তু একই সাথে ইউজ করছি। শব্দের অর্থ হচ্ছে একটা হচ্ছে উইন্ড টারবাইন, একটা হচ্ছে সোলার সিস্টেম। যেমন মরুভূমিতে উইন্ড টারবাইনটাও কাজ করবে, যেখান থেকে ইলেকট্রিসিটি পাবো, সোলার সিস্টেম থেকে আমরা ইলেকট্রিসিটি পাবো। দুটো ইলেকট্রিসিটি আমরা অ্যাট এ টাইমে একটা জায়গা থেকে পাচ্ছি। তো উইন্ড টারবাইন আর পিভি সিস্টেমটাকে আমরা একই জায়গায় যোগ করে দিয়ে আমরা সেখান থেকে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে হাইব্রিড সিস্টেম। তো দেখো যেগুলো রেঞ্জ আছে এগুলোতে, তো এগুলো তোমরা দেখে নেবে। 3500 বা 350 কিলোওয়াট থেকে 750 কিলোওয়াট যেগুলো স্টোরেজ করতে পারবো আমরা ব্যাটারিতে, এবং সেগুলো বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে থাকি। যেমন রিমোট এরিয়া, যেখানে সেই সমস্ত জায়গায় ইলেকট্রিসিটি সেরকমভাবে পৌঁছানো সম্ভব হয়নি, সেই সমস্ত জায়গাতে আমরা ইলেকট্রিসিটি ব্যবহারটা করতে পারি। মেনলি আমরা নেচার থেকে যে ইলেকট্রিসিটি তৈরি করি সেটা বিভিন্ন জায়গায় পৌঁছায়, যেখানে আমাদের বর্তমানে পাওয়ার প্ল্যান্টের ইলেকট্রিসিটি ইউজেসটা পৌঁছায়নি, যেখানে আমরা প্রকৃতির মাধ্যমে ইলেকট্রিসিটিটাকে ইউজ করতে পারি
এবং নর্মালি কোল বা ফসিলস ফুয়েলের ব্যবহারটাকে কমাতে পারি, এটার দিকে লক্ষ্য রেখে এগুলোকে ইউজ করা হয়। এরপরে কি আছে, লিফট অ্যান্ড ড্র্যাগ প্রিন্সিপাল অ্যান্ড লং পাথ থিওরি। তো এইটা মেন বেসিস যার উপরে আমাদের এই উইন্ড পাওয়ার প্ল্যান্ট বা উইন্ড টারবাইন যে ব্লেড সেটার প্রিন্সিপালটা কাজ করে, যে মাধ্যমে আমাদের উইন্ডটা ফ্লো করে ইলেকট্রিসিটিটা তৈরি করার জন্য যে মেকানিক্যাল টর্ক দরকার এই উইন্ড অ্যান্ড ড্র্যাগ প্রিন্সিপাল অ্যান্ড লং পাথ থিওরির মাধ্যমেই পসিবল হয়। উইন্ড টারবাইন অপারেট বেসড অন দ্য প্রিন্সিপাল অফ লিফট অ্যান্ড ড্র্যাগ। লিফট কি? লিফট মানে কিন্তু এটা আমাদের বর্তমানে পারস্পরিকভাবে যে লিফটে আমরা চলাফেরা করছি সেই ইনস্ট্রুমেন্ট বা সেই ডিভাইস কিন্তু নয়। এই লিফট হচ্ছে এমন এক প্রকারের ফোর্স যেটা আমাদের উইন্ড টারবাইন ব্লেডের মধ্যে পারপেন্ডিকুলারি মানে লম্বভাবে কিন্তু একটা ফোর্স কাজ করে। যে ফোর্সটা লম্বভাবে কাজ করার জন্য সেখানে হিউজ পরিমাণে প্রেশার ডিফারেন্স ঘটায়। সেই প্রেশার ডিফারেন্সের জন্য সামনের দিকে যখন এয়ার ফ্লো করতে থাকে পিছনের দিকের বাতাসটা ভ্যাকিউম ক্রিয়েট হয়ে যাওয়ার কারণে সেখানে লো প্রেশার ক্রিয়েট হয়, আর সামনের দিকে হাই প্রেশার ক্রিয়েট হয় বা লো প্রেশার টু হাই প্রেশারের দিকে বাতাস বইতে থাকে। তার কারণে কি হয়, প্রচণ্ড পরিমাণে একটা রোটেশনাল টর্ক তৈরি হয় যেটাকে আমরা মোমেন্ট বলতে পারি। ঠিক আছে, বর্তমানে যে ফিজিক্সের রুলস অনুসারে আমাদের যেটা জেনে থাকি, ঠিক আছে, যে টর্ক বা রোটেশনাল টর্ক, সে টর্ক সেখানে তৈরি হয়। তো সেই রোটেশনাল টর্কের কারণেই কিন্তু আমাদের সেই রোটেশনাল ব্লেডটা কিন্তু গড়ে এবং সেখানে মেকানিক্যাল এনার্জি তৈরি হয়। তো নর্মালি তোমরা এইটুকুই বুঝলে। তো এবার জানি লিফট কী জিনিস। দ্য লিফট ফোর্স অ্যাক্ট পারপেন্ডিকুলার টু দ্য এয়ার ফ্লো। আমাদের যে এয়ারটা ফ্লো করছে তার সাথে সাথে পারপেন্ডিকুলারে যে ফোর্সটা কাজ করে ব্লেডের উপরে সেটা হচ্ছে আমাদের লিফট। ইট ইজ জেনারেটেড বাই দ্য চেঞ্জিং দ্য ভেলোসিটি অফ এয়ার স্ট্রিম ফ্লোয়িং ওভার দ্য টারবাইন ব্লেডস। আমাদের টারবাইন ব্লেডসের উপরে যে এয়ারটা ফ্লো করছে সেটা অল টাইম চেঞ্জ হয় তার ভেলোসিটি, কারণ আমাদের যে বাতাসটা বিভিন্ন সময় বিভিন্ন প্রেশারের কারণে কখনো বেশি কখনো আস্তে বয়ে যায়। তো সেইটা বেশি বা আস্তে হওয়ার কারণে সেই লিফট জিনিসটা ঘটে। সেটা নর্মালি নেচারে হয়ে থাকে, সেটা কখনো আমরা কমানো বা বাড়ানো করতে পারবো না। সেই জন্যই কিন্তু আমাদের এই প্রিন্সিপালটা কাজ করে। দ্য স্পিডিং আপ অফ এয়ার ফ্লো কজ প্রেশার ড্রপ। যখন হাই স্পিডে যায় তখন প্রেশার ড্রপ হয়ে ক্রিয়েট করে, রেজাল্টিং ইন লিফট। The pressure difference produces a force that begins to act a high pressure side and moves towards the lower pressure side of lifting surface which called as airfoil. এবার হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যখন এয়ার ফ্লো করতে থাকে, ঠিক আছে, নর্মালি কী হয়, লো প্রেশার টু হাই প্রেশারে আসে, এখানে হাই প্রেশার টু লো প্রেশারের দিকে এয়ারটা ফ্লো করতে থাকে, এয়ার ফয়েল হয়। এয়ার ফয়েল মানে তখন যে এয়ারটা আছে সেটা পাস না করে গিয়ে রোটেশনাল টর্ক ক্রিয়েট করে, এবং সেই রোটেশনাল টর্কের মধ্যে আমাদের যে উইন্ড টারবাইনের ব্লেড সেটা একটা রেফারেন্স অ্যাক্সিস মানে একটা নির্দিষ্ট অক্ষরেখার মধ্যে ঘুরতে থাকে, যে ঘোরার কারণেই সেখানে একটা প্রচণ্ড পরিমাণে টর্ক বা স্পিড ক্রিয়েট হয়। ঠিক আছে, এই হচ্ছে লিফটের প্রিন্সিপাল। অ্যান্ড ড্র্যাগ কি? ড্র্যাগ ফোর্স অ্যাক্ট ইন ডিরেকশন অফ এয়ার ফ্লো। আমাদের যে এয়ার ফ্লো হচ্ছে সেই ডিরেকশানে ফ্লো করছে যে ফোর্সটা সেটা হচ্ছে আমাদের ড্র্যাগ ফোর্স। ইট অপোজেস দ্য রোটেশন অফ এ টারবাইন ব্লেড। এটা এক প্রকারের রেজিস্ট্যান্স বা ফ্রিকশন হিসেবে কাজ করে, যেটা প্রচণ্ড স্পিডে বাতাস যে বয়ে যায় তার উল্টো দিকে বয়। ঠিক আছে, মানে আমাদের টারবাইনের যে ব্লেডটা আছে সেটা ঘুরতে বাধা দেয়। মিনিমাইজিং দ্য ড্র্যাগস ইজ এসেনশিয়াল ফর হাই পারফরমেন্স অফ উইন্ড টারবাইন। এটা নর্মালি, কারণ সেটা রেজিস্ট্যান্স হিসেবে যখন কাজ করছে তাহলে মিনিমাইজিং যদি ড্র্যাগ হয়, মানে কম ড্র্যাগ যদি ফোর্স কাজ করে, তাহলে হাই পারফরমেন্সে আমাদের উইন্ড টারবাইনটা রোটেট করতে পারবে। তো দেখো কী করে ফ্লো করে। তো দেখো, লিফট যখন হাই টারবাইনে ফ্লো করে, উইন্ড ফ্লো করে, তো হাই প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে সেখানে একটা বড় ভ্যাকিউম ক্রিয়েট হয়, আর ড্র্যাগ ফোর্সটা আমাদের লিফটের অপোজিটে কাজ করার কারণে উইন্ড টারবাইনের ব্লেডটা কিন্তু স্মল রোটেশনে ঘোরে। এই স্মল রোটেশনে ঘোরের জন্যই আমরা জানি নর্মালি যে উইন্ডের ভেলোসিটি যেহেতু চেঞ্জ হয়, সেই জন্য আমরা গিয়ার মেকানিজম লাগিয়েছি। গিয়ার মেকানিজম সেই স্মল রোটেশনটাকে হাই রোটেশনে পৌঁছে দিয়ে আমাদের যে ইলেকট্রিসিটি জেনারেটটা বাড়িয়ে তোলে। এবং নর্মালি যে আমাদের যেটা বললাম যে যদি কোনো সময় স্পিড বেড়ে যায়, ঠিক আছে, বাড়তে পারে, সে সময় গিয়ার মেকানিজম একই রোটেশন করায়, সেই জন্য আমাদের ব্লেডটার মধ্যে কোনো মানে চেঞ্জেস হয় না, মানে ব্লেডটা ভেঙে যায় না বা আর্মেচারের ওয়াইন্ডিংটাও পুড়ে যায় না।
তো এখানে কি বলা হয়েছে, ইট ইজ পসিবল টু ক্রিয়েট এ ড্র্যাগ উইদাউট লিফট। লিফট ছাড়াও কিন্তু ড্র্যাগ ক্রিয়েট করা সম্ভব, কারণ লিফট কিন্তু নর্মালি পারপেন্ডিকুলার একটা ফোর্স যেটা রোটেশনাল টর্ক তৈরি করে, কিন্তু ড্র্যাগ যেটা সেটা নর্মালি তো যে কোনো এয়ার ফ্লোকে অপোজ করছে, ঠিক আছে। এয়ার ফ্লোকে অপোজ করা মানেই আমাদের রোটেশনাল বেডটাকে স্পিডটাকে কমিয়ে দেওয়া। বাট ইম্পসিবল টু ক্রিয়েট এ লিফট উইদাউট ড্র্যাগ। ড্র্যাগ ছাড়া লিফট তৈরি করা পসিবল নয়, কারণ ড্র্যাগ যখন ফোর্স ক্রিয়েট করছে তার কারণে কিন্তু হিউজ প্রেশার ডিফারেন্স হচ্ছে। ড্র্যাগ ছাড়া কিন্তু হিউজ প্রেশার ডিফারেন্স হওয়া সম্ভব নয়। এরপরে দেখো লং পাথ থিওরি বা বেডস লিমিট। দ্য বেডস লিমিটস ডিফাইন দ্য ম্যাক্সিমাম পসিবল পাওয়ার এক্সট্রাকশন ফ্রম দ্য উইন্ড বাই এ রোটর। রোটরে যতখানি উইন্ড পাওয়ার আমাদের এক্সট্রাকশন হচ্ছে, মানে উইন্ড থেকে যে ইলেকট্রিসিটি যে পাওয়ারটা আমরা পাচ্ছি বাই দ্য রোটর, সেই পাওয়ারটা ম্যাক্সিমাম কতটা পাওয়া পসিবল সেইটা ডিফাইন্ড করে এই বেজ লিমিট বলে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি সেখান থেকে তার থিওরিতে এটাই প্রুভ করেছেন যে ম্যাক্সিমাম কতটা পাওয়ার পাওয়া সম্ভব উইন্ড এনার্জি থেকে বাই দ্য রোটরকে ঘুরিয়ে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দিস থিওরি, নো উইন্ড টারবাইন ক্যান ক্যাপচার মোর দ্যান 59.3% অফ কাইনেটিক এনার্জি ইন দ্য উইন্ড। উইন্ডের 59% বা 59.3% কাইনেটিক এনার্জি ক্যাপচার করা পসিবল নয়, মানে 60% উইন্ড এনার্জি বা তার বেশি ক্যাপচার করা কিন্তু পসিবল হয় না। এটা অ্যাজ পার বেজ লিমিট ল অনুসারে বলা যায়, কারণ যে এনার্জিগুলো লস হয়ে থাকে সেখানে, কারণ বিভিন্নভাবে উইন্ডের যে ডিরেকশান, উইন্ডের যে ভেলোসিটি, তার কারণে সেই উইন্ডটা ওই উইন্ড টারবাইন ব্লেডের উপর দিয়ে পাস হয়ে চলে যায়, কোনো সময় নিচ দিয়ে চলে যায়, কোনো সময় আসতে বয় জন্য ঘোরে না। তার জন্য এই সমস্ত অসুবিধার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির কারণে এই উইন্ড এনার্জির 60%-এর বেশি কাইনেটিক এনার্জি ক্যাপচার করা পসিবল হয় না। দ্য লং পাথ থিওরি এক্সপ্লেইন দ্যাট অ্যাজ দ্য উইন্ড পাসেস থ্রু দ্য রোটর ইট অ্যাক্সিলারেট অ্যান্ড স্লো ডাউন। বলছে যে উইন্ড যখন আমাদের রোটরের মধ্যে দিয়ে পাস করে তখন সেটা অ্যাক্সিলারেট মানে মুভমেন্ট করতে শুরু করে, কিন্তু স্লো ডাউন হয়ে যায়, অ্যান্ড ক্রিয়েটিং এ প্রেশার ডিফারেন্স, এবং বড় প্রেশার ডিফারেন্স ক্রিয়েট করে। সেটা বললাম লিফট অ্যান্ড ড্র্যাগের জন্য হিউজ প্রেশার ডিফারেন্স হয়, অ্যান্ড লিফট হচ্ছে সেখানে মুভমেন্ট ঘটায়, টর্ক ক্রিয়েট করে। দ্য রোটর এক্সট্রাক্টস দ্য এনার্জি ফ্রম দিস প্রেশার ডিফারেন্স বাট ইট ক্যান নট ক্যাপচার অল অফ ইট। এটা সেখানে একটা প্রেশার ডিফারেন্সের এনার্জির জন্য ঘুরতে থাকে, কিন্তু টোটাল এনার্জিটা ক্যাপচার করতে পারে না। এনার্জি কী করে ক্যাপচার করে, মানে এই উইন্ড এনার্জিটা টোটালি যদি উইন্ড টারবাইন ব্লেডের মধ্যে পড়ে, উইন্ড টারবাইন ব্লেডটা খুবই যদি জোরে ঘোরে, তবে এনার্জি ক্যাপচার হচ্ছে, মানে বাতাস কোনো জায়গা দিয়ে একটা পাস হয়ে বেরিয়ে যাচ্ছে, সেই কারণে সেই সম্পূর্ণ ফোর্সটা সেখানে কাজ করছে না। তো এখানে তাই জন্য বলেছে বাট ইট ক্যান নট ক্যাপচার অল অফ ইট, পুরোটা ক্যাপচার করা যায় না, ডিউ টু অ্যারোডাইনামিক লসেস ইনক্লুডিং ড্র্যাগ। অ্যারোডাইনামিক লস হচ্ছে এমন এক প্রকারের এয়ার ফ্রিকশন লস, যেটা আমাদের যে কোনো প্রকারের এয়ারের ডিরেকশানে কোনো যদি কিছু বস্তু মুভমেন্ট করে তার রেসপেক্টে একটা ফ্রিকশান কাজ করে, যে ফ্রিকশান আমাদের নর্মাল লাইফে ফ্রিকশানের কারণে যেমন আমরা হাঁটতে পারি, মানে ফ্রিকশান আছে জন্যই আমরা পিছলে পড়ে যাই না, ঠিক আছে। ঠিক একই রকমই এই এয়ারের মধ্যে একটা ফ্রিকশান আছে যেটা দুটো বডির মধ্যে ঘর্ষণ ঘটায়, ফ্রিকশন মানে ঘর্ষণ, ঠিক আছে। এবার সেইটার কারণেই সেখানে সেই বস্তুটা ঠিকঠাকভাবে মুভমেন্ট করতে পারে না এবং কতগুলো বাতাস পাস হয়ে বেরিয়ে যায়, সেই কারণেই এখানে এই জিনিসটা কাজ করে। তারপরে কি বলেছে, পাওয়ার কোএফিশিয়েন্ট। ইট ইজ মেজার অফ এ উইন্ড টারবাইন এফিসিয়েন্সি। উইন্ড টারবাইনের এফিসিয়েন্সিকে আমরা পাওয়ার কোএফিশিয়েন্ট দ্বারা মেজার করে থাকি। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ অ্যাকচুয়াল ইলেকট্রিক পাওয়ার প্রডিউস বাই এ উইন্ড টারবাইন। উইন্ড টারবাইন থেকে অ্যাকচুয়াল কতটা ইলেকট্রিক পাওয়ার আমরা প্রডিউস করলাম সেইটার রেশিও ফার্স্টে থাকে, বাই টোটাল উইন্ড পাওয়ার ফ্লোয়িং ইনটু দ্য টারবাইন ব্লেডস অ্যাট এ স্পেসিফিক উইন্ড স্পিড। কতটা স্পিডে আমাদের উইন্ড পাওয়ারে উইন্ড টারবাইন ব্লেডের মধ্যে উইন্ড পাওয়ারটা ফ্লো করলো, সেইটার যে অ্যামাউন্ট সেইটাকে ডিভাইড করলে আমরা পাওয়ার কোএফিশিয়েন্ট পাই। তার কী বলা গেল, টোটাল যে ইলেকট্রিক পাওয়ারটা পেলাম উইন্ডের থেকে ডিভাইডেড বাই টোটাল যে উইন্ড স্পিডের মাধ্যমে আমাদের উইন্ড টারবাইনে পড়ার পরে যে পাওয়ারটা তৈরি হলো সেইটা ডিভাইডটা বলে থাকি আমরা পাওয়ার কোএফিশিয়েন্ট।
ইট ইজ রিপ্রেজেন্ট দ্য ওভারঅল এফিসিয়েন্সি অফ এ এন্টায়ার উইন্ড টারবাইন সিস্টেম। এটার মাধ্যমে ওভারঅল এন্টায়ার উইন্ড টারবাইন সিস্টেমের যে এফিসিয়েন্সি সেটা নির্ধারণ করা যায়। এরপরে লিফট কোএফিসিয়েন্ট, ইট ইজ কমনলি ইউজড ইন অ্যারোডাইনামিক্স। এটা এই অ্যারোডাইনামিক্সের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। ইট রিলেটেডস দ্য লিফট ফোর্স টু ডাইনামিক প্রেশার অফ এয়ার অ্যান্ড রিফারেন্স এরিয়া অফ এয়ার ফয়েল। এটার মানে হচ্ছে যে লিফট ফোর্সটা আমাদের ডাইনামিক প্রেশার ক্রিয়েট করছিল এয়ারের মধ্যে, মানে পারপেন্ডিকুলারি আমাদের যে উইন্ড টারবাইনের মধ্যে ফ্লো হয় সেটা হচ্ছে ডাইনামিক প্রেশার ক্রিয়েট করছিল। আর রেফারেন্স অফ এয়ার ফয়েল এবং পেছনের দিকে যে একটা ভ্যাকিউম ক্রিয়েট করছিল মানে লো প্রেশার, সেইটার জন্য যে রেশিও, সেইটার সামনে কতটা করতে পারলো আর পিছনে কতটা ভ্যাকিউম ক্রিয়েট করলো তার জন্য যে প্রেশার ডিফারেন্স হলো সেটাকে বলা হয় লিফট কোএফিসিয়েন্ট। ইট কোয়ালিফাইজ দ্য লিফট জেনারেটেড বাই অ্যান এয়ার ফয়েল সাচ অ্যাজ উইন্ড টারবাইন ব্লেড অ্যাজ ইট মুভস থ্রু দ্য এয়ার। কতটা লিফট ফোর্স ক্রিয়েট হলো ডাইনামিক প্রেশারের জন্য আর কতটা প্রেশার ডিফারেন্স ক্রিয়েট হলো তার জন্য যে মুভমেন্ট হচ্ছিল সেটাকে বলা হয় লিফট কোএফিসিয়েন্ট। তারপর ড্র্যাগ কোএফিসিয়েন্ট কি, ইট ক্যারেক্টারাইজড বাই দ্য রেজিস্ট্যান্স এক্সপিরিয়েন্স বাই অ্যান অবজেক্ট মুভিং থ্রু এ ফ্লুইড সাচ অ্যাজ এয়ার। এটা হচ্ছে এমন এক প্রকারের রেজিস্ট্যান্স যেটা আমাদের যে কোনো বডির মুভমেন্ট করে, সেটা এয়ারও হতে পারে, সেটা ফ্লুইডও হতে পারে, সেটা এক প্রকারের ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বলতে পারো, যে বডির মাধ্যমে কতটা সেটা মুভমেন্ট করতে পারছে সেটাই হচ্ছে এখানে ক্যালকুলেট করানোকে বলা হয় ড্র্যাগ কোএফিসিয়েন্ট। ইট ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য ড্র্যাগ ফোর্স অ্যাক্টিং অন দ্য এয়ার ফয়েল। কতটা ফোর্স ক্রিয়েট হওয়ার জন্য ওখানে প্রেশার ডিফারেন্স ক্রিয়েট হলো বা যে রেজিস্ট্যান্সটার জন্য আমাদের ওখানে উইন্ড এনার্জিটা ঠিকঠাক মতো কাজ করতে পারলো না, অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্সের বা অ্যারোডাইনামিক লসেস বলতে পারো, সেইটা হচ্ছে ড্র্যাগ কোএফিসিয়েন্ট। টিপ স্পিড রেশিও, ইট ইজ এ ক্রিটিক্যাল প্যারামিটার ফর উইন্ড টারবাইন। ইট ইজ রিপ্রেজেন্ট দ্য রেশিও বিটুইন দ্য ভেলোসিটি অফ রোটর টিপ অ্যান্ড উইন্ড ভেলোসিটি। এটা আমাদের যে ভেলোসিটি আছে রোটর টিপ, মানে রোটরটা যে মুভমেন্ট করছে তার যে ভেলোসিটি আর উইন্ডের যে ভেলোসিটি, তার দুটোর যে স্পিডের রেশিও সেটাকে নির্ধারণ করা হয়। টিপ স্পিড রেশিও, রোটরের যে টিপস মানে রোটরের যে শ্যাফটটা তার যে স্পিড, ঠিক আছে, এবং উইন্ড ভেলোসিটি তার যে স্পিড, দুটো স্পিডের যে রেশিও সেটাকে এখানে নির্ধারণ করা হয়, বলা হয় টিপ স্পিড রেশিও। সেটাকে বলা হয় আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। দ্য পাওয়ার কোএফিসিয়েন্ট অ্যান্ড টর্ক কোএফিসিয়েন্ট অফ এ রোটর ভ্যারি উইথ টিপ স্পিড রেশিও। পাওয়ার কোএফিসিয়েন্ট যেটা ফার্স্টে বললাম এবং টর্ক কোএফিসিয়েন্ট যেটা আছে রোটরের সেটা ভ্যারি করতে থাকে টিপ স্পিড রেশিও। অবভিয়াসলি সেটা ভ্যারি করবে, কারণ উইন্ডের ভেলোসিটি যদি চেঞ্জ হতে থাকে তাহলে অবভিয়াসলি পাওয়ার কোএফিসিয়েন্ট আর টর্ক কোএফিসিয়েন্টটাও চেঞ্জ হবে, কারণ উইন্ড যদি কম বাতাস বয় তাহলে আমাদের রোটরের কোএফিসিয়েন্ট যেটা মানে রোটরের যে টর্ক সেটাও কম হবে, তার জন্য টর্ক কোএফিসিয়েন্ট পাওয়ার কোএফিসিয়েন্টটাও কম হবে। তো এইগুলোই হচ্ছে এখানকার বিভিন্নভাবে ভাগ। এরপরে দেখো প্যারামিটার টু বি কনসিডার্ড হোয়াইল সিলেক্টিং এ উইন্ড মিল বা উইন্ড পাওয়ার প্ল্যান্ট বা উইন্ড টারবাইন জেনারেটর। ঠিক আছে, যে কোনো প্রকারের উইন্ড পাওয়ার প্ল্যান্ট বা উইন্ড মিলকে সিলেক্ট করার জন্য একটা প্যারামিটার দরকার হয়, যে কোথায় কীভাবে ব্যবহার করব। সব জায়গায় তো আমরা উইন্ড পাওয়ার প্ল্যান্ট বসাতে পারি না। তো দেখো কীভাবে করতে পারি। দ্য সিলেক্টিং দ্য প্যারামিটার আর লো ল্যান্ড কস্ট, যেখানে কম খরচায় হবে, কম ভালো মানের জমি, শক্ত হবে, সেই সমস্ত জায়গাতে আমরা এগুলো করতে পারি। দ্য এরিয়া শুড বি ওপেন অ্যান্ড অ্যাওয়ে ফ্রম সিটিস, এবং সেটা খোলা জায়গা হবে যেখানে খুব ভালোভাবে বাতাস পাওয়া যাবে, এবং সেখানে সেটা সিটি থেকে অনেকটা দূরে হবে, কারণ যেখানে যে উইন্ড প্ল্যান্টটা বানাচ্ছি সেখানে যদি খুব প্রচণ্ড পরিমাণে বাতাস হয় তাহলে সেটা তো ঘুরবে। ঠিক আছে, বাই চান্স যদি কোনো প্রকারের সমস্যা হয় তাহলে উইন্ডের যে টারবাইনের ব্লেড সেগুলো অনেক সময় ভেঙে যায় বিভিন্ন বাতাসের স্পিডের কারণে। তো আশেপাশে যদি কোনো সিটিস থাকে, ঠিক আছে, সেখানে বিভিন্নভাবে ক্ষতি হতে পারে, সেই জন্য সিটি থেকে অনেকটা দূরে রাখতে হয় এই উইন্ড প্ল্যান্ট। দ্য ফ্ল্যাট ওপেন এরিয়া শুড বি সিলেক্টেড অ্যাজ দ্য উইন্ড ভেলোসিটিস আর হাই ইন ফ্ল্যাট ওপেন এরিয়া, এবং উঁচু জায়গাতে খোলা ভূমিতে আমাদের সেখানে করতে হবে। তার কারণ কি, উঁচু জায়গাতে সবথেকে বেশি পরিমাণে বাতাস থাকে এবং খোলা জায়গা থেকে সবথেকে বেশি বাতাস থাকে, যেটা আগে বললাম ওপেন এরিয়া, এবং ফ্ল্যাট এরিয়া মানে অনেকটা উঁচু এরিয়া। ঠিক আছে, দ্য প্রপোজড অল্টিটিউড ইজ টু সিলেক্ট বাই টকিং অ্যাভারেজ উইন্ড স্পিড ডেটা, এবং সেখানে যে বিভিন্নভাবে উইন্ডের স্পিড ডেটা সেটা সিলেক্ট করতে হবে বিভিন্নভাবে, মানে পর্যবেক্ষণের মাধ্যমে। মিনিমাম উইন্ড স্পিড শুড বি অ্যাভেলেবেল থ্রু আউট দ্য ইয়ার, এবং সেখানে মিনিমাম যেন হচ্ছে বছরের যে কোনো সময় সেখানে মিনিমাম যেন একটা বাতাসের স্পিড পাওয়া যায়,
সেরকম অ্যাভেলেবেল জায়গাতেই আমরা এটা বসাতে পারি। গ্রাউন্ড সারফেস শুড বি স্টেবল অ্যান্ড হাই সয়েল স্ট্রেংথ, এবং গ্রাউন্ডের যে সারফেসটা সেটা হাই সয়েল স্ট্রেংথ, মানে কাদামাটি হলে কিন্তু সহজেই যে প্ল্যান্টটা আছে সেটা ভেঙে পড়ে যেতে পারে। সেজন্য শক্ত একদম মাটি দরকার হবে যেখানে আমরা ওইটা বসাতে পারবো। তার পাশাপাশি সেখানে যেন কোনো ভাঙন বা নদীর সৃষ্টি যেন না হয়, ঠিক আছে। ইট শুড বি অ্যাট লিস্ট 5 কিলোমিটার ফ্রম দ্য সিটিজ টু রিডিউস দ্য এফেক্ট সাউন্ড পলিউশন। এবং উইন্ড টারবাইনের যে ব্লেডগুলো ঘোরে সেখানে প্রচণ্ড পরিমাণে হাই নয়েজ ক্রিয়েট হয়, কারণ সেগুলো একটা গিয়ার সিস্টেমের মেকানিজমের মধ্যে ঘোরে, এবং গিয়ারগুলো যখন এক একটা স্টেপ কাউন্ট করা হয় তখন সেখানে এক একটাভাবে সাউন্ড ক্রিয়েট হয়। সেই সাউন্ডগুলো অত্যন্ত পরিমাণে আমাদের অসহ্য হয় জীবনযাত্রায়। সেই জন্য সেগুলো সিটি থেকে 5 কিলোমিটার দূরে আমরা সেটাকে বসাই। দ্য উইন্ড পাওয়ার শুড বি নিয়ার দ্য কাস্টমার সো দ্যাট ট্রান্সমিশন লসেস আর মিনিমাইজ। এবং যে পাওয়ারটা পাবো সেটা যেন কাস্টমারদের কাছে সহজে পৌঁছাতে পারি, এবং ট্রান্সমিশন লসেসটা যেন খুব কম করা যায় সেরকম চিন্তাভাবনা করে বসাতে হবে। অ্যাপ্রোচ দ্য রোড শুড বি অ্যাভেলেবেল আপ টু সাইড, এবং তার আশেপাশে যেন কোনো রাস্তা থাকে ট্রান্সমিশনের সুবিধার জন্য, যে জিনিসপত্রগুলো লাগবে সেখানে সেই রকম ব্যবস্থা করা থাকতে হবে। তো এবারে আমরা দেখে নেই যে উইন্ড যে প্ল্যান্টগুলো আছে সেগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন, একটা হচ্ছে হরিজেন্টাল অ্যাক্সিস উইন্ড টারবাইন। ভার্টিক্যাল এবং হরিজেন্টালের মধ্যে কনস্ট্রাকশন অনুযায়ী আবার ভাগ আছে কি, সেটা হচ্ছে আমাদের গিয়ার টাইপ আর ডাইরেক্ট টাইপ। ডাইরেক্ট মানে সেখানে ডাইরেক্টলি আমরা রোটরটাকে ঘোরাচ্ছি উইন্ডের মাধ্যমে, আর একটা হচ্ছে গিয়ার টাইপ, সেই গিয়ার টাইপের মধ্যে কী হচ্ছে গিয়ার মেকানিজমের মাধ্যমে ঘোরাচ্ছি। তো এবার দেখো পার্থক্যটা আগে সবার প্রথমে আমরা জেনে নিই যে হরিজেন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিসের মধ্যে কম্পারিজন প্রতিবার কিন্তু পরীক্ষা এটা দেয়, মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে রাখো। তো ফার্স্টের কী আছে, পাওয়ার ক্যাপচার ফর দ্য সেম টাওয়ার হাইট। সেম টাওয়ার হাইটের ক্ষেত্রে পাওয়ার কতটা ক্যাপচার করতে পারবে, হরিজেন্টাল অ্যাক্সিসে সব থেকে বেশি করা যায়, ভার্টিক্যাল অ্যাক্সিসে লো হয়, কারণ ভার্টিক্যালের যে উইন্ডগুলো আছে সেগুলো বাইপাস হয়ে বেরিয়ে যায়। হরিজেন্টালের ক্ষেত্রে কী হয়, সেটা ক্যাপচার হয়, সেখানে একটা ড্র্যাগের মতো একটা বলতে পারো তোমার একটা বাধা ক্রিয়েট করার জন্য একটা বক্স টাইপের থাকে, সেই বক্সের মধ্যে হাওয়াটা ফোর্স করে করে বেরিয়ে যায়, সেই জন্য সেখানে সবথেকে বেশি এনার্জিটা কালেক্ট করা যায়। এফেক্ট অফ ফ্যাটিক, দ্যাটস মিন অ্যারাইজিং অফ নিউমেরাস রিজন ইন স্ট্রাকচারের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়, হরিজেন্টালের ক্ষেত্রে নো সাচ প্রবলেম অ্যারাইজেস। ভার্টিক্যালের অ্যাক্সিসের ক্ষেত্রে একটা ফ্যাটিক এফেক্ট হয়, কারণ ভার্টিক্যালের ক্ষেত্রে যে উইন্ড প্ল্যান্টগুলো থাকে সেই ভার্টিক্যালের ক্ষেত্রে উইন্ড প্ল্যান্টগুলোতে বিভিন্নভাবে উইন্ডের যে ইয়েগুলো বলতে পারো যে রোটেশনগুলো, ঠিক আছে, সেগুলো অনেক সময় কালেক্ট করা যায়, অনেক সময় কালেক্ট হয় না, বাতাস বেরিয়ে যায়, বিভিন্নভাবে নয়েজ ক্রিয়েট করতে থাকে। অ্যাপিয়ারেন্স অফ আনওয়ান্টেড পাওয়ার প্রিডিসিটি, সেখানে আমাদের হরিজেন্টালের ক্ষেত্রেও হয় না, ভার্টিক্যালের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। নয়েজ প্রবলেম হরিজেন্টালের ক্ষেত্রে কম, ভার্টিক্যালের ক্ষেত্রে মোর হয়। কমপ্লেক্সিটি অফ সিস্টেম, হচ্ছে এক প্রকারের একটা রোটেশনাল যে মেকানিজম, তার সাথে যে বাইরের যে আমাদের যে স্ট্রাকচারটা তার যে অ্যাটাচমেন্ট, সেই মেকানিজমটা আমাদের হরিজেন্টালের ক্ষেত্রে এক্সিস্ট থাকে, আর ভার্টিক্যালের ক্ষেত্রে সেখানে কোনো প্রবলেম হয় না। আর কমপ্লেক্সিটি অফ ডিজাইন হচ্ছে হরিজেন্টালের ক্ষেত্রে মোর কমপ্লেক্সিটি, কারণ খুবই ক্রিটিক্যাল হয়ে থাকে, আর ভার্টিক্যালের ক্ষেত্রে লো। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্স। আজকের জন্য এইটুকুই, এর পরবর্তীতে আমরা বিভিন্ন প্রকারের উইন্ড টারবাইনের কনস্ট্রাকশন ওয়ার্কিং নিয়ে আলোচনা করব। সো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো, এবং সকলকে থ্যাংক ইউ।